রাতে শাশুড়িমা ঘরে ঢুকে হেসে বললেন, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না শাশুড়িমা, কিছু হয়নি, আমি ভালোই আছি। তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন, তাহলে এত ভাবছ কেন? তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন খারাপ করো না। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করল, যেন সবকিছু একটু চিন্তা হালকা হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মনের মধ্যে এক অদ্ভুত ভর করেছিল। এক সন্ধ্যায় আমি ক্লান্ত শরীরে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, চোখ বন্ধ করে শুয়েছিলাম, যেন সারাদিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় শাশুড়িমা এসে আমার পাশে এসে বসে রইলেন। তিনি কিছু না বলে চুপচাপ আমাকে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটা নিয়ে আলতোভাবে আমার গায়ে দিলেন, তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন, যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি। তিনি আমার অনেক যত্ন নিতেন। আমি তাকে বারণ করতে চাইছিলাম আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙ্গুল রাখলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই, বরং তোমার মাথায় একটু হাত বুলাতে দাও, এতে তোমার শরীরের ক্লান্তি কমে যাবে। আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল। তিনি আবারও বললেন, অনেকদিন ধরেই কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু কখনো সাহস করে তোমাকে বলতে পারিনি। তারপর তিনি, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় যখন আমি শহরে এসে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি। আমার বয়স তখন ২-৪ বছর। আমার মা-বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। পরে আমি চাকরি পেয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাড়িতে মা-বাবা এবং স্ত্রী ছিলেন, তবে দুঃখজনকভাবে আমার স্ত্রী ১ বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। তখন আমার শাশুড়িমা শহরে একাই থাকতেন, কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন। আমার শাশুড়ি মা-বাবাকে বলেছিলেন, কুনাল জামাইকে আমার কাছে পাঠিয়ে দাও, সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে। মা-বাবা ভেবেছিলেন এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে, কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আমার মা-বাবার কথামতো শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম। শাশুড়িমা প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। তিনি প্রায়ই বলতেন, তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে তোমার স্ত্রী চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি প্রতিবারই শাশুড়িমাকে শান্ত করতাম, বলতাম, আপনি চিন্তা করবেন না, বাবা শীঘ্রই ফিরে আসবেন। কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়িমা আমার জন্য সবসময় খাবার তৈরি করে রেখেছেন। তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজে হাতে আমাকে খাওয়াতেন। শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম উনি আমাকে কতই না যত্ন করেন। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন। তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন, যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত। শাশুড়ি মায়ের বয়স তখন মাত্র ৩-৮ বছর ছিল, কিন্তু তার স্নেহময় আচরণ সবসময় স্বাভাবিক ছিল। আমি রাতে প্রায় একটু দূরে থাকতে চেষ্টা করতাম, যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি। তাকে আমি অনেক সম্মান করতাম, কারণ তিনি আমার বুয়ের মা, মানে আমারও মা। আমি একজন সাধারণ মানুষ, আমারও আবেগ ছিল। যখন শাশুড়ি মা আমার প্রতি যত্নশীল হতেন, মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো, তবে আমি সবসময় নিজেকে সমেত রাখতাম, কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাই না। শাশুড়ি মায়ের বাড়ি ছিল বেশ বড়, কিন্তু তার জীবনের একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত। তিনি সবকিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায়ই দূরে থাকতেন। শাশুড়ি মায়ের এই একাকিত্ব আমাকে ভাবাত। যদিও আমাদের বাড়ির অবস্থা এত ভালো ছিল না, তবুও তার প্রতি আমার মমতাও কম ছিল না। শাশুড়ি মায়ের বিয়ের ১ বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল। যখন সেই মেয়ে ১-৮ বছর বয়সে পৌঁছেছিল, তখন তার সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের ১ বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে শাশুড়ি মায়ের আর কোনো সন্তান ছিল না। আমি সবসময় ভাবতাম শাশুড়ি মা হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন, কিন্তু হয়তো সেটি আমার ভুল ধারণা ছিল। শাশুড়ি মা প্রায় রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম, বলতাম, শ্বশুরজি কাজের কারণে বিদেশে গেছেন, যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না। যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। শাশুড়ি মা সব কথা শোনার পরও মাঝে মাঝে বলতেন, তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না? আমি সবসময় বিনয়ের সাথে উত্তর দিতাম, শাশুড়ি মা, আমি তো সবসময় আপনার পাশে আছি, যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন। তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন, যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না। যদি আমি আগেই তার ইঙ্গিতগুলো বুঝতে পারতাম, তবে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতি পড়তে হতো না। এক গ্রীষ্মের দিনে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, তাই দ্রুত আমি যখন শাওয়ার নিয়ে বাইরে এলাম, দেখি শাশুড়ি মা ঘরের মধ্যে বসে আছেন, হাতে একটা তোয়ালে এবং আরেক
হাতে ঠান্ডা শরবতের গ্লাস তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, না, তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছ, তাই তোমার জন্য ঠান্ডা শরবত এনেছি। তিনি শরবতের গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীর তোয়ালে দিয়ে মুছতে লাগলেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল, তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শাশুড়িমা আমাকে দেখে হেসে বললেন, তোমার শরীর বেশ সুগৃহীত, তুমি কি জিম করো? আমি হালকা হাসি দিয়ে বললাম, না শাশুড়িমা, ছোটবেলা থেকেই এমনই আছি। তিনি আরও মজা করে বললেন, সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে। তার এই কথা শুনে আমি হাসির সাথে বিশ্বাসটা উড়িয়ে দিলাম। আমার শাশুড়িমা দেখতে খুবই সুন্দর ছিলেন, তার রূপ যে কাউকে মুগ্ধ করতে পারত, কিন্তু যখনই তিনি আমার সামনে আসত আমি সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। তাই আমি তাড়াতাড়ি শরবতের গ্লাস নিয়ে তাকে বললাম, আচ্ছা, আমি নিজে মুছব, আপনি চিন্তা করবেন না, আমি নিজেই কাজটা করে নিতে পারব। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম উনি কিছু না কিছু হাত দিতেন। এসব ঘটনা আমাকে অনেকটা চিন্তিত করে তুলেছিল। রাত গভীর, আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি কারো সাথে হাসি মুখে কথা বলছেন। কৌতূহল ভর করল এবং মনে হলো একবার গিয়ে দেখে আসি তিনি কার সাথে এত হাসি মুখে কথা বলছেন, কিন্তু আবার নিজেকে সময়ত করলাম। ভাবলাম হয়তো শ্বশুর মশাই এর সাথেই কথা বলছেন। এসব পারিবারিক ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। তবুও আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। শেষ পর্যন্ত অর্ধ ঘণ্টা অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলাম এবং পা টিপে টিপে শাশুড়ির ঘরের দিকে এগোলাম। ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। আমি জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম শাশুড়ি মশাই কারো সাথে কথা বলছেন। আমি শুনতে পেলাম তিনি বলছেন, তুমি তো ভালোই কুণালকে বোকা বানালে নিজের নাম শুনে। আমি বিস্মিত হলাম এবং ভাবতে লাগলাম এই মানুষটি কে হতে পারে। আমি একটু এগিয়ে উকি দিয়ে তাকালাম আর দেখলাম আমার পুরনো বন্ধু রমেশ সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। রমেশ হাসিমুখে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল আর বলছিল, আপনার সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করেছে। এই দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং বুঝতে পারলাম পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক নয়। রমেশ আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু শাশুড়ি মায়ের প্রতি তার এই আচরণ আমাকে অবাক করেছিল। রমেশ বলছিল, কুণালকে আমি মিথ্যে বলছি যে আমি গ্রামের কাজে এছি। তাদের দুজনের কথা শুনে আমি পুরো ঘটনা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি দ্রুতর আগে ফেটে পড়ে দরজার দিকে গেলাম। দরজার কড়া খোলা ছিল, তাই আমি এক ধাক্কায় সেটি খুলে ফেললাম। রমেশ আমাকে দেখে হতবাক হয়ে গেল। সে বলল, কুণাল, তুমি এখানে? আমি বললাম, এটা আমার প্রশ্ন করার কথা, তুমিই বলো তুমি এখানে কি করছো, তাও এমন রাতে? আমার শাশুড়ির সাথে রমেশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি আর অপেক্ষা না করে তাকে চড় মারলাম। আমি বললাম, তুমি আমাকে কত মিথ্যে বলবে? তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলে, আমার সাথে এভাবে প্রতারণা করলে কেন? রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মাও চুপ করেছিল। রমেশ বলল, প্রথমবার যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম তখন তোমার শাশুড়ি আমার পাশে এসে বসে আমার সাথে কথা বলা শুরু করলেন। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল এবং একদিন তার নম্বরও আমার সাথে শেয়ার করলেন। এরপর থেকে আমাদের কথাবার্তা বাড়তে লাগল। এক রাতে তিনি আমাকে বাড়িতে ডাকলেন এবং বললেন, কুণালকে মিথ্যে বলো, তুমি গ্রামের কাজে গিয়েছ। তারপর থেকে প্রায় প্রতিদিনই তিনি আমাকে ডেকে আসতেন। এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি অবাক হলাম যে শাশুড়ি কেন তিনজনের জন্য খাবার তৈরি করতেন। রমেশ তখন বলল, বিশ্বাস করো কুণাল, এখানে আমার কোনো দোষ নেই, আমি শুধু বিভ্রান্ত হয়েছিলাম। আমি তাকে রাগের সাথে বললাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রমেশকে বললাম, আর ধোঁকার পরিণাম তুমি খুব ভালোই জানো। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। রমেশ আমার সামনে হাত জোট করে অনুরোধ করতে লাগল, কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। এরপর আমি শাশুড়ি মাকে বললাম, আপনি এই কাজ করার আগে একবারও ভাবলেন না আপনি বিবাহিত, আপনার নিজের বামি আছে? শাশুড়ি মা কান্না কণ্ঠে বললেন, তোমার শ্বশুর যখন থেকে দেশের বাইরে গেছে তখন থেকে একবারও ফিরে আসেনি। সে তো আমার সাথে তেমন কথা বলে না। আমারও কিছু আবেগ আছে যা পূরণের জন্য একজন স্বামীর প্রয়োজন, কিন্তু যদি স্বামীর সঙ্গ না দেয় তাহলে একজন নারীর আর কি করার থাকে? আমি ধীরে ধীরে শান্ত হয়ে বললাম, আমি বুঝি শ্বশুরাই আপনাকে সময় দিতে পারেন না, তিনি দূরে থাকেন, কিন্তু তার সবটাই তো আপনাদের জন্য। তিনি বিদেশে গিয়ে কষ্ট করছেন যাতে আপনারা এখানে ভালো থাকতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কত পরিবার এমন আছে যারা টাকার অভাবে দিন কাটায়, না খেয়ে ঘুমাতে যায়? আপনাকে কখনো এমন কষ্ট সহ্য করতে হয়নি? আমার কথা শুনে শাশুড়িমা নিঃশব্দে কাঁদতে লাগলেন। শাশুড়িমা খুব লজ্জিত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাকে কিছু না বলে আমি সরাসরি আমার ঘরে ফিরে এলাম। এরপর শ্বশুর সাইকে একটি বড় মেসেজ লিখলাম, তবে শাশুড়ি মায়ের ঘটনাগুলো আমি শ্বশুরমাইকে জানাতে পারিনি। কয়েকদিনের মধ্যেই শ্বশুরাই আমার মেসেজ পড়ে বাড়িতে ফিরে এলেন। তাকে দেখে শাশুড়ি প্রথমে খুব খুশি হলেন, কিন্তু ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন, হয়তো আমি শ্বশুরমাইকে সব বলে দিয়েছি। আমি জানতাম যদি শ্বশুরমাইকে সব সত্যি বলতাম তাহলে এই পরিবার হয়তো ভেঙে
যেত যা আমি কখনোই চাইনি। আমি মেসেজে শ্বশুরমাইকে লিখেছিলাম যে শাশুড়িমা আপনাকে খুব মিস করছেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। যদি আপনি তাড়াতাড়ি ফিরে না আসেন তবে হয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এই কথা শুনে শ্বশুরাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত বাড়িতে ফিরে এলেন। যখন শ্বশুরাই শাশুড়ি মায়ের সাথে এ বিষয়ে কথা বললেন তিনি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লেন। শাশুড়িমা বুঝে গেলেন যে আমি শ্বশুরাইকে মিথ্যে বলেছি। এরপর থেকে শ্বশুরাই ও শাশুড়িমা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। আমি আর এসব বিষয়ে বাবাকে জানাইনি। আমার শাশুড়িমা এখন আগের থেকে ভালো আছেন। তার ভালো থাকা দেখে আমারও ভালো লাগত। সত্যি জীবন মানুষকে কত কিছুই না শিক্ষায়। আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে একটি ভাড়া করা রুমে থাকতে শুরু করলাম এবং রমেশের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ঘটনার জন্য দায়ী কে? আমার শ্বশুর, আমার শাশুড়ি নাকি আমার বন্ধু রমেশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।